আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। 3 দিন পর দেখা গেল আমরা 30-35 জন সলিমুল্লাহ হলে আছি আর 20-25 জন ফজলুল হক হলে আছে। পুলিশ হল ঘেরাও করে রেখেছে। এক কামরায় আলোচনা সভায় বসলাম। আমাদের পক্ষে আর পুলিশকে বাধা দেওয়া সম্ভব হবে না। সকলে একমত হয়ে ঠিক হলো হল ত্যাগ করার এবং নিম্ন কর্মচারীদের জন্য টাকা তুলে সাহায্য করা, তা না হলে তারাও ধর্মঘট চালাতে পারবে না। 4 দিন পরে আমরাও হল ত্যাগ করতে বাধ্য হলাম এবং চাঁদা তুলে এদের সাহায্য করতে লাগলাম। 10-15 দিন পর দেখা গেল একজন করে কর্মচারী বন্ড দিয়ে কাজে যোগদান করতে শুরু করেছে। 1 মাসের মধ্যে প্রায় সকলেই যোগদান করল। ধর্মঘট শেষ হয়ে গেল। এই সময় আমি ও কয়েকজন কর্মী দিনাজপুর যাই, কারণ কয়েকজন ছাত্রকে গ্রেফতার করে জেলে রেখেছে এবং দবিরুল ইসলামকে জেলের ভিতর মারপিট করেছে। 144 ধারা জারি ছিল। বাইরে সভা করতে পারলাম না, ঘরের ভিতর সভা করলাম। আমরা হোস্টেলেই ছিলাম। আব্দুর রহমান চৌধুরী তখন ছাত্রলীগের সেক্রেটারি ছিল। আমরা যখন ঢাকা ফিরে আসছিলাম, বোধহয় আব্দুল হামিদ চৌধুরী আমার সাথে ছিল। ট্রেনের মধ্যে খবরের কাগজে দেখলাম আমাদের সহ 27 জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে। এর মধ্যে দিনাজপুরের দবিরুল ইসলাম, অলি আহাদ, মোল্লা জালালউদ্দিন, এখন অ্যাডভোকেট আব্দুল হামিদ চৌধুরীকে 4 বছরের জন্য আর অন্য সকলকে বিভিন্ন মেয়াদে। তবে এই 4 জন ছাড়া আর সকলে বন্ড ও জরিমানা দিলে লেখাপড়া করতে পারবে। মেয়েদের মধ্যে একমাত্র লুলু বিলকিস বানুকে বহিষ্কার করা হয়েছিল। তিনি ছাত্রলীগের মহিলা শাখার কনভেনর ছিলেন। 1 মাসের মধ্যে প্রায় সকল কর্মচারী গোপনে গোপনে কাজে যোগদান করল। বিশ্ববিদ্যালয় বন্ধ, ছাত্ররা নাই। এই সুযোগে কর্তৃপক্ষ নিম্ন বেতনভোগী কর্মচারীদের মনোবল ভাঙতে সক্ষম হয়েছিল। এই সময় বাইরে পুরানা লীগ কর্মী ও নেতারা আলাপ আলোচনা শুরু করেছে কি করা যাবে, একটা নতুন দল গঠন করা উচিত হবে কিনা। আমার মত সকলকে বললাম, শুধুমাত্র ছাত্র প্রতিষ্ঠানের উপর নির্ভর করে রাজনীতি করা যায় না। সরকারি মুসলিম লীগ ছাড়া কংগ্রেসেরও একটা প্রতিষ্ঠান ছিল, তবে গণপরিষদে ও পূর্ব বাংলার আইনসভায় এদের কয়েকজন সভ্য ছাড়া আর কিছুই ছিল না। এদের সকলেই হিন্দু। এরা বেশি কিছু বললে রাষ্ট্রদ্রোহী আখ্যা দেওয়া হতো। ফলে এদের মনোবল একেবারে ভেঙে গিয়েছিল। সাম্প্রদায়িক হাঙ্গামারও ভয় ছিল। কংগ্রেসকে মুসলমান সমাজ সন্দেহের চোখে দেখত। একজন মুসলমান সভ্য তাদের ছিল না। এদিকে মুসলিম লীগের পুরানা নাম করা নেতারা সকলে সরকার সমর্থক হয়ে গিয়েছিলেন। মন্ত্রিত্ব, পার্লামেন্টারি সেক্রেটারি
কিছু না কিছু অনেকের কপালে জুটেছিল। নাম করা কোনো নেতাই আর ছিল না যাদের সামনে গিয়ে দাঁড়ানো যায়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তখন সদ্য আসাম থেকে চলে এসেছেন। তাকে পূর্ব বাংলার জনসাধারণ তেমন জানত না। শুধু ময়মনসিংহ, পাবনা ও রংপুরের কিছু কিছু লোক তার নাম জানত, কারণ তিনি আসামে কাটিয়েছেন। তবে শিক্ষিত সমাজের কাছে কিছুটা পরিচিত ছিলেন। একজন মুসলিম লীগের নেতা হিসাবে তিনি আসামের বাঙ্গাল খেদা আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং জেলও খেটেছিলেন। টাঙ্গাইলের লোকেরা তাকে খুব ভালোবাসত। শামসুল হক সাহেব তাকে ভালোভাবে জানতেন, কারণ হক সাহেবের বাড়িও সেখানে। তিনি মৌলানা সাহেবের কাছে পাকাপাকি আলোচনা করবেন ঠিক হলো। পূর্বেও তিনি পুরানা মুসলিম লীগ কর্মীদের সভায় যোগদান করেছিলেন। কিছুদিনের জন্য তিনি আসাম গিয়েছিলেন। ফিরে আসলেই আমরা কর্মী সভা করে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করব ঠিক হলো। সীমান্ত প্রদেশের পীর মানকি শরীফ একটা প্রতিষ্ঠান গড়েছেন। তার নাম দিয়েছেন আওয়ামী মুসলিম লীগ। সীমান্ত প্রদেশের প্রধানমন্ত্রী খান আব্দুল কাইয়ুম খান মুসলিম লীগ থেকে পুরানা কর্মীদের বাদ দিয়ে দিয়েছেন এবং অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছেন। অনেক লীগ কর্মীকে জেলে দিতেও দ্বিধাবোধ করেন নাই। এখন তিনি সীমান্ত শার্দুল বনে গিয়েছেন। আজ এ পর্যন্ত।